যাচ্ছে। আপনি আমাকে হুকুম দেন মালিক, সর্বনাশী চরের মাঝে গোটা চারেক লাশ ফেলে দিন। কিন্তু বিপিন খুনোখুনি করতে আমরা চাইছিলাম না। জমি চাষ করেছি আমরা, আদালতে মামলা চলছে, তাহলে ওরা ধান কাটতে না কেন? ওরা লাঠের জোর দেখাবে, আমরা চুপ করে বসে থাকবো? কিন্তু বিপিন হুজুর না, এই বিপিনধারী বেঁচে থাকতে সেটা হতে দেবে না। আপনি আমাকে হুকুম দিন মালিক, ভবতাশার মাথাটা আমি সাধু করে দিয়েছি। আজ যদি আমরা চুপ করে বসে থাকি, কাল রাস্তায় বের হলে ওরা দেখে আমাকে গাড়ি করবে। না না, সে অপমান আমি সহ্য করতে পারবো না। আপনি আমাকে হুকুম দিন মালিক, সর্বনাশী চরের মাঝে আমি দুশ্মনে থাকতে লালে লাল করে দিন। মার দিতে গেলে মার তো খেতেও হতে পারে বিপিন। হুজুর ভগবানের হাত। তবে এইটুকু বলতে পারি, আমার হাতে যত লাঠি আছে কোন সমুদ্রের বেড়ার সাথে নেই আমার গায়ে কাটার আচরণ দিতে পারে। তুমি যাও, আমি একটু ভেবে চিনতে ভালো করে চিন্তা। কিন্তু হুজুর কিন্তু নয় বিপিন, আমাকে একটু ভাবতে সময় দাও। আমি একবার দুর্গা শঙ্কর রায়ের সঙ্গে আলোচনা করে দেখি। ওরা যদি লাঠের মাধ্যমে ফয়সালা করতে চায়, তাহলে হুকুম তুমি নিশ্চয়ই পাবে। বেশ, আপনার আদেশ আমি মেনে নিলাম। তবে রায় মশাইকে বিশ্বাস করলে আপনি ঠকবেন হুজুর। ওদের মুখে মিষ্টি কথা, অন্তরে ছড়ি কথাবার্তা বলতে চান বলো না। তবে লাঠির মাধ্যমে যদি ওরা ফয়সালা করতে চায়, তাহলে আমি ওদের এমনি ভাবে ছেড়ে দেব না। আপনার পিতা ঠাকুরের নুন খেয়েছি, আপনারও খাচ্ছি। দরকার হলে সেই নুনের দাম দিতে গিয়ে সর্বনাশী চরের মাটি আমি তো শোনে রাখতে করে দেবো। আর এই শয়তান মানুষ জানোয়ারদের বুকের পাহাড় আমি ভেঙে খামখানালে করে দেবো। ওদের বুঝিয়ে দেবো বিপিনধারী পুরো হলেও জানতো আগে দুর্গা শঙ্কর রায়ের মতিগতি কিছুই বোঝা যাচ্ছে না। আদালতে মামলা চলছে, আরে ওনারা এলেন কিনা জোর করে ওই জমি ধান কাটতে। নমস্কার হুজুর। নমস্কার। ভালো আছেন হুজুর? আমি ভালো আছি। আরে আসুন আসুন, আপনারা আসুন। আচ্ছা, আবার কি করবো? আচ্ছা, আপনারা বসুন বসুন বসুন। না, বলবো না, এই বেশ আছি। তারপর কি মনে করে তাই বলুন। আগে হুজুর এলাম একটু রাজদর্শন করতে। কি বলবো নরেশ? যা বলেছো নরেশ দা, আমাদের মতো পরিবার ভাগ্যে ওই রাজরাজা দর্শন খুব একটা হয় না, তাই আমরা ভাবলাম। ভালোই করেছেন, ভালোই করেছেন। আপনারা মাঝে মাঝে এখানে আসবেন। নিশ্চয়ই আসবো হুজুর, নিশ্চয়ই আসবো। না কি বলো হে নরেশ দা? কথা হচ্ছে কি জানেন, শহরে বাস করে মনটা আমার একেবারে শহরমুখী হয়ে গিয়েছিল। এই গ্রামের চলটা একদম আমার একদম ভালো লাগে না। আপনারা এলে আপনাদের সঙ্গে গল্প গুজব করে যাই হোক কিছুটা সময় আমার কেটে যাবে। হুজুর হুজুর, একটা খবর শুনেছেন হুজুর? এই খবর আপনার বড় শত্রু লেজ গুটিয়ে পালিয়ে গেল। না মানে উপায় আছে? একই গুরু জমিদার সতী প্রসাদ রাহা, একে বাঁকা বেরেস্তার দেবী প্রসাদ সঙ্গে মামদবাজি চলবে না। এ হচ্ছে বাঘের বাচ্চা বাঘ। এই বিশেষণটাই আমার কিন্তু একটু আপত্তি আছে না। বলছে বাঘ হতে আমার কিন্তু একটু আপত্তি আছে, কারণ বাঘ যত বড় শক্তিমানই হোক, আপনারা হলে সে হচ্ছে পশু। আপনারা কিন্তু আমাকে জানোয়ার বলছেন। না হুজুর, ভগবানের দিব্যি, আমি অতটা দিব্যি বলিনি। আচ্ছা যাই হোক সব কথা, এতক্ষণ আপনারা কার কথা বলছিলেন যেন? কে পালিয়েছে? ওই ভূষণ্ডিকার দুর্গা শঙ্কর রায়। আপনার পিতা ঠাকুর কি কম মন্দিরের শালা সর্বনাশী স্বরের জমিটা নিয়ে এমন ঘট পাকিয়ে তোলে, আপনার বাবা জেল ফাঁসি হয়ে যায় আর কি শালা ঘোরেন। এখন বাবু দুর্গা শঙ্কর হচ্ছে এই অঞ্চলের মানি ব্যক্তি। আশা করি ওনার সম্বন্ধে আমার কাছে কোনো কটু মন্তব্য করবেন না। আগে হুজুর আপনার বাবাকে হতে পারেন তিনি হচ্ছেন আমাদের বড় শত্রু, তবু হচ্ছেন এই অঞ্চলের তিনি সম্মানিত ব্যক্তি। কথাটা মনে রাখলে আমি কিন্তু হয়তো তা তো বলে
হবে কি না হবে? দুর্গাশঙ্কর বাবু কোথায় গেছে বললেন? ওই যে সন্ন্যাসী হয়ে গেছে। সন্ন্যাস? বুঝলেন না হুজুর, বুঝলেন না? ওই বার বনিতরা যেমন বৃদ্ধ বয়সে ধর্মে কর্মে মন দেয়, এও তাই। 10 ঘন্টা ঘুঘু খেয়ে বেড়াল হলো তপস্বী। এই অঞ্চলের মানুষকে হুজুর যা জ্বালিয়েছে না, কত বিধবাকে যে পথ ছাড়া করেছে, ঘর ছাড়া করেছে, আর কোনো হিসাব নেই। তাই আমার মনে হয় বুড়ো বয়সে পাপে স্খলন করতে কাশি বাসি গেলে। দুর্গাশঙ্কর রায় কাশি গেছে? জামাই হাত ধরে বাড়ি থেকে বাড়ি করে দিয়েছে। সম্পত্তি যখন ওই মেয়ের নামে লিখে দিল, তখনই জানি দুর্গাদার কপালে এবার ভাঙলো। দুর্গাশঙ্কর রায় মেয়ে জামাই নামে সম্পত্তি লিখে দিয়েছে। মেয়ের জামাই নয়, শুধু মেয়ের নামে, মেয়ের নামে সম্পত্তি লিখে দিয়েছে। জামাই তো একটা নির্ভুল। কিন্তু আমি তো শুনেছিলাম ছেলেটা নাকি ডবল এমএ। হুজুর কি বললেন? বলছে ডাবল এমএ। আসলে ছেলেটা একটা অকম্বর ভদ্রলোকের ছেলে গজ্জমাই থাকে। নমস্কার। আচ্ছা, আপনি কি প্রসাদ বাবু? হ্যাঁ, কিন্তু আপনাকে তো আমি সমরেশ, সমরেশ বাবাজি হুজুর, আর দুর্গাশঙ্করের গজ্জমাই। কি আশ্চর্য, আপনিই হচ্ছেন সমরেশ বাবু। আরে বসুন ভাই, বসুন। আমি কিন্তু কল্পনাই করতে পারিনি যে আপনি আমার কাছে এখানে ছুটে আসবেন। একটি আরে দাঁড়িয়ে রইলেন কেন, দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। আপনি আমাকে তুমি বলবেন, কারণ আমি গজ্জমাই। গজ্জমাই সঙ্গে আপনি বলার কোনো মানে হয় না। তাছাড়া সমরেশ বাবাজি বিদ্যায় ভক্তি এই সব না দেবিদা, ওনারা ঠিকই বলেছেন। আমি শুধু আপনার চেয়ে বয়সে ছোট নয়, মানে গ্রাম সম্পর্কে আপনি আমার সম্বন্ধী। আচ্ছা, তাই ভালো সমাবেশ, তাই তোমার সঙ্গে আপনি বলা আরে কোনো মানে তুমি দাঁড়িয়ে রইলে কেন ভাই? আরে বসো। না দেবিদা, এই তো বেশ আছি। আপনার সামনে বসতে হলে বুকের পাটা থাকা চাই। আপনি হচ্ছে সাহেবী মানুষ, বিলেত ব্যারিস্টার। আপনারা বড্ড বেশি বকবক করেন। তারপর সমাবেশ কে মনে করে এসেছো তাই? আপনার সঙ্গে পরিচিত হতে লাগবে তাই না? হ্যাঁ দেবিদা, আবার কিন্তু তেমন হচ্ছে না সমাবেশ। আমার মনে হচ্ছে তুমি নিশ্চয়ই কোনো পরিচিত। হ্যাঁ না, মানে দেখো সমরেশ বাবাজি, নিজেকে তুমি যতই বুদ্ধিমান মনে করো না কেন, হুজুরের কাছে এখনো তুমি দুগ্ধবর্ষা শিখছি। হুজুর তোমাকে এক হাতে কিনে অন্য হাতে বিক্রি করতে পারে। দেখুন বলেন বাবু, কথা বলা আপনাদের কিন্তু একটা জন্মগত সাবাস অভাবে। আশা করি ভবিষ্যতে আপনারা একদম সতর্ক হয়ে যাবেন। আর হুজুর এই আমরা চুপ করলাম। হ্যাঁ, বলো সমাবেশ। দেখুন দেবিদা, ওই সর্বনাশী চর্চা সম্বন্ধে আমি আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাই। সমাবেশ, হ্যাঁ বলুন। তোমাদের সদিচ্ছার উপর কিন্তু আমার এতটুকু আস্থা নেই দেবিদা। একটু আগে আমি খবর পেলাম তোমরা নাকি রাখিয়াল পাঠিয়ে ওই সর্বনাশের জমি লাঠির জোরে তোমরা যদি ওই জমি দখল করতে চাও, তাহলে পরিষ্কার ভাবে বলে দাও আমিও চেষ্টা করে দেখি। কিন্তু দেবিদা, লাঠিও তোমাদের আছে, আমার নেই। জমিটা আমি চাষ করেছি, মামলা যতদিন না মেঘবে ততদিন ধান আমার খাবারে ঢুকবে। অথচ তোমরা দেখুন দেবিদা, একটা ভুল বুঝাবুঝি হয়েছিল দেবিদা। বলে বুঝাবুঝি? হ্যাঁ দেবিদা, ওই বাবা যখন কাশিতে যান তখন আমাকে বলে গিয়েছিলেন আপনার সঙ্গে একটা কম্প্রোমাইজ করে নিতে। ওই সরকার মশাই সেটা জানতেন না, তাই তিনি সেখানে লাঠি নিয়ে আইছি। অথচ আমি যদি আজ ওখানে বিনতে পারতাম তাহলে দু চারটে ফোন নিজেদের বসে মানুষ কিন্তু অনেক কিছু করে। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ দেখুন দেবিদা, আমরা এমনি ভাবে মামলা মোকদ্দমা করে চলেছি, অথচ পেট ভরছে ওই সব উকিল মুক্তার কেস কাদের আমি চাই আপোষ, এই সবটা মিটিয়ে দিতে। বলেছো বাবাজি, সকলে
কিন্তু অলকার সম্মতি আছে তা অলকাই এই সম্পত্তির আসল মালিক তুমি তো বাবু ফালতু খরচমাই। আমার কোনো অলকার তো কোনো আপত্তি হবে না, কারণ সে আমার স্ত্রী। তাছাড়া বাবা যখন এই মামলাটা মিটিয়ে দিতে বলে গেছেন। শোনো সমরেশ, হ্যাঁ বলুন। একটা শর্তে তোমাদের সঙ্গে আমি কম্প্রোমাইজ করতে পারি। হ্যাঁ বলুন, কি শর্ত? চরের জমিটা কিন্তু আমাকে ছেড়ে দিও। অবশ্যই একটা মূল্য তোমাদের আমি দিয়ে দেবো। আরে এত যদি তোমরা সম্মত হও বেশ তাই হবে। দু একদিনের মধ্যে সদরে গিয়ে ওই মামলাটা তুলে নেওয়া হবে, আর এই চরের জমিটা আবার দেখো সমরেশ বাবাজি, হুট করে কোনো কিছু করো না বাবা, তাতে ভুল হবে। আমার মনে হয় ভেবে চিন্তে কাজ করাই উচিত। আরে তাছাড়া বাবু, তুমি হচ্ছে খরচমাই। তোমার শ্বশুর তোমার নামে যখন কিছু লিখে দিয়ে যায়নি, তুমি বা ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যাচ্ছ কোন দুঃখে? এই বলে পরের থানে কথা। এক কাঠা জমির জন্য 2-10টা লাশ পড়ে যাবে, আর তুমি 40 বিঘা জমি এক কথায় ছেড়ে দিলে। দেখুন, আপনাদের সব কথার অর্থ আমি কিছুতেই বুঝতে পারি না। ওই 5 একর জমির জন্য এই 10 বছরে ওই মামলার পিছনে যে টাকা খরচ হয়েছে তাদের 40 একর জমি কেনা যেত। এটাই বড় কথা নয়, এটাই বড় কথা নয়, ওটা হচ্ছে মর্যাদার লড়াই। থাক পরেশ, থাক। হুজুর হয়তো ভাবছেন আমরা দুজনে ঝগড়াটা বাঁধিয়ে দিচ্ছি, আমি দুধে মিশে যাবে, আটি যাবে ভাগাড়ে, মাঝখান থেকে তুমি আমি আমাদের মুখ। এই শুনুন, আপনারা এবার আসুন। আগে হুজুর আপনারা এখান থেকে চলে যান। পরেশ চলো, চলো। আসল কথা হচ্ছে বুদ্ধি থাকলে কেউ কে ঘর জমায় থাকে। থাকে বোঝাচ্ছ সমরেশ, বলুন। এদের কথা তুমি কিছু বলে দিও না। এই হচ্ছে এদের স্বভাব। সে আমি জানি দেবীদা, সে আমি জানি। 10 বছর ধরে যেটা আমি দেখছি। তাহলে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে তুমি আমাকে খবরটা পাঠিয়ে দিও। আপনাকে যখন একবার আমি কথা দিয়েছি, তার নট ফর কিছুতেই হবে না। ওই অলকর উপর সেটুকু দাবি আমার আছে। তোমার ব্যবহারে সত্যিই আমি মুগ্ধ সমরেশ। 5 জনের কথা শুনে তোমার প্রতি আমার একটা ভুল ধারণা জন্মেছিল, এখন দেখছি সবকিছু আমার একেবারে ভুল। দেখুন দেবীদা, এই জমিদারির মার ব্যাস আমি কিছুতেই বুঝতে পারি না। তবে এটা অন্তত জানি, ওই মামলার পিছনে যে টাকা খরচ হয় তাতে দেশের অনেক উন্নতি করা যায়। সেরকম কোনো পরিকল্পনা আছে নাকি তোমার? আছে দেবীদা, আছে। হাজার হাজার নিরন্ন চাষি অভাবের জ্বালায় তারা মাথা করে মরছে। তাদের পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, রোগে জুটছে না এক ফোঁটা ঔষধ। সরকার এদের সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন। অথচ দেখুন, ওরাই ভরিয়ে দিচ্ছে ওই সরকারি শস্য ভান্ডার। তোমার স্বপ্ন বাস্তবে রূপায়িত করতে দেবীদা, আমার সাহায্য তুমি সর্বতভাবে পাবে। দেবীদা, তবে আমি চাই না সমরেশ যে আমার নামটা তুমি সবার সামনে প্রকাশ করো। সর্বনাশী জ্বরের জমিটা আমি কিনে আমি তোমার হাতে ওই জমি তুলে দেব। কিন্তু যদি পারো এই সব অবাগা চাষিদের তুমি বাঁচাও সমরেশ। আপনি আমার মহৎ দেবীদা। না সমরেশ, না দেবীদা, মায়াবী মহত্ব নয় সমরেশ, মহত্ব নয়। এ হচ্ছে আমার কর্তব্য। দেবীদা, হাজার হাজার নিরন্ন চাষে মাথার ঘাম পায়ে ফেলে তারা আমাদের মাঠে সোনার ফসল ফলিয়ে দিচ্ছে, অথচ সরকার তাদের সম্পর্কে একেবারে উদাসীন। তাই তোমার কাছে আমার অনুরোধ ভাই, দেবীদা, এই চাষিদেরকে দেখো, এই চাষিদেরকে বাঁচাও। তোমাকে সাহায্য করতে যা প্রয়োজন হবে আমি তোমাকে সাহায্য করবো। দেবীদা, তোমাকে দেবীদা, আমার আবরণের স্বপ্ন সফল করবার জন্য একজন সঙ্গী অন্তত আমি সঙ্গে পেলাম। ওই অলকা চাই না, ওই চাষি বুজুর্গদের আমি সাহায্য করি, কিন্তু ওরাও তো মানুষ, ওদেরও আছে এই আমাদের মতো সাধারণ মানুষের মতো সে পরে বেঁচে থাকবার অধিকার। তোমার চাকরি তো 12টা বেজে গেল, এইবার পাঠাচ্ছি নাঙল ধরা। দেখো ভাই, লড়াই ঝগড়া মামলা মকদ্দমা আছে বলেই না এখনো নায়ক গোমস্ত বেঁচে আছে। শুনলে তোমাদের যা মায়ের
দূরে থাক, তারই তো বাবার পয়সা হতে অনিতা রেখে আসল ব্যাপারটা কি তাই বলো। আসল ব্যাপার হচ্ছে তোমাদের জামাই বাবাজি। তোমাদের জামাই বাবাজি রবিলাহার পায়ে ধরে হ্যাঁ? গোলমালটা মিটিয়ে এলো। বলছো তুমি নরেশদা, আমাকে না জানিয়েই রবিলাহার পায়ে ধরে ভাই শিখির কথা বললে আপনি যদি করে না করলে আমার অলুকা বাচ্চাটাকে নিয়ে ভেসে যাবে। কিন্তু নরেশদা লজ্জায় মরি ভাই, লজ্জায় মরি। শেষমেশ ঝড়ের জমিটা ছেড়ে দিয়ে পায়ে ধরে মিটমাট করতে গেল ওই হতভাগা। রঙ্গার হ্যাঁ। রঙ্গার ভাই একেবারে অপদার্থ। তুই হারামজাদা বন্য শ্রেষ্ঠ ব্রাহ্মণ হ্যাঁ। তুই গেলে কিনা পায়ে ধরতে। সংবাদ যা দিয়ে বড্ড ভালো করেছ নরেশদা। আমাকে বলেন ধান কাটবেন না নায়েব মশাই, আমি লাহাবাবুর সঙ্গে একটু দেখা করে আছি। আর শেষ পর্যন্ত এই কথা। ভালো কথা বলো। হ্যাঁ? একটা কথা বলছিলাম, মানে আমাকে 10টা টাকা দিতে ইয়ে হয়েছে, মানে হঠাৎ বাড়িতে নিয়ে সবাই এসে উঠেছে। অবশ্য কাছে এখন কানা করে নেই ভাই। তাই বলছিলাম 10টা টাকা যদি আমার দাও, আর আমি একসঙ্গে আগে পিছিয়ে টাকা সব একসঙ্গে দিয়ে দেবো। আগে 10 টাকা তো এখনো পাইনি, যে আবার টাকা। বাপরে কখনো বলেছি তা বলোনি। আমরা হচ্ছি ব্রাহ্মণ সন্তান, কারণ উপকারের কথা ভাই জীবনে কখনো ভুলি না। ওই বলেছি না কাল 10 টাকা দেবো ভাই, টানা টানি দাও না। বাড়িতে হঠাৎ এসে উঠেছে। এই শোনো, এই নাও, তবে কাল দিয়ে যাও কিন্তু। হ্যাঁ? হ্যাঁ ভাই, এই বিষয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো, কাল টাকাটা তুমি পাবে। ওটা ভালো কথা বলবো তো, বলো। অলকার কানে কথাটা তুলে দিও। দুর্গাটা না হয় সন্ন্যাস হয়ে গেছে, কিন্তু আমরা তো আর মেয়েটাকে ভাসিয়ে দিতে পারি না। হরি একদিন বন্ধু ওই ভালো ভালো পার করে দিয়ে অবসেন্দু আজ দিনকাল যা পড়েছে 10 টাকায় কি তুললে পারবে? তবু চাই তো অলকার কানে কথাটা তুলে দিয়ে। এই মামলা মকদ্দমা তদবির করে চাহক 2-4 পয়সা পকেটে আসছিল, দিলে তো বেটা তার বারোটা বাজিয়ে এমন জেতা মামলাটা ডুবিয়ে দিয়ে কিসের মামলা? ভগবানের টাকা? বাবা জীবনের কাণ্ড কারখানা কিছু শুনেছো মালক কি? কেন?